যদি প্রশাসনিকভাবে আমাদের সেই প্রথম থেকে আমাদের যে কন্ডিশনে নিয়োগ দেওয়া হোক, সেই কন্ডিশন যদি প্রথম থেকেই সঠিকভাবে পালন হতো এবং ক্রমবর্ধমান সময়ের মধ্যে সময়ের সাথে তাল মিলিয়ে যদি বেতন কাঠামোটাকে উন্নয়ন করত, তাহলে বোধহয় আজকের এই অনুষ্ঠানটা আমাদের কষ্ট যতটুকুই হোক আপনাদের, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে কন্ডিশনে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক তখন ছিল 18তম গ্রেড। 18তম গ্রেড তৎকালীন অবস্থায় একজন পিয়নের চাইতেও নিচের ধাপে ছিল। সেখান থেকে আমরা এটা উত্তরণ চাচ্ছি একটা মাত্র কারণেই, জাতি গঠনের। যদি বলি এখানে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, প্রাথমিক শিক্ষা সেখানে একটা জীবের যেমন হৃৎপিণ্ড, শিক্ষার তেমনই হৃৎপিণ্ড। আমরা আমাদের হাত দিয়ে যে সমস্ত শিশুদের শিক্ষার জ্ঞান জ্বালিয়ে দিয়ে থাকি, সেটাই সর্বোচ্চ পর্যায়ে আমার ডান পাশে বসে আছেন মাননীয় প্রফেসর স্যার। ওনারা আমাদের তৈরি করা ছাত্রকেই রিসাবল করে আর একটু ঘষা মেজে করে সময় উপযোগী করে থাকেন। সেই দিক থেকে আমাদের কর্তব্য এবং মর্যাদা এবং আমাদের পরিশ্রম অবশ্যই সমাজের কাছে গ্রহণযোগ্য হতে হবে। প্রশাসনের কাছে গ্রহণযোগ্য হয়নি বলে সমাজের কাছে হবে না, আপনাদের কাছে হবে না, এটা অত্যন্ত দুঃখজনক। আর এ কারণেই যেহেতু জাতি গঠনে, দেশ গঠনে আমাদের অবদান সর্বোচ্চ পর্যায়ে আছে, সেহেতু বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে দ্রব্যমূল্য থেকে শুরু করে জীবনমানের যে নির্বাহী খরচটা, সেই খরচের সাথে তুলনা করে আমাদেরকে অবশ্যই বেতন বৃদ্ধি করতে হবে। সেইখান থেকেই আমাদের এটা উদ্দীপনা যে আমাদের বেতন কাঠামো অবশ্যই বৃদ্ধি করতে হবে। এখানে একটু না বললেই নয় যে মহার্ঘ ভাতার কথা আমরা শুনছি যে দিচ্ছে, সে মহার্ঘ ভাতা যদি 10% বা 20% দেয়, সর্বোচ্চ বেতন যেখানে 1,10,000 বা 1,20,000 টাকা নির্ধারণ করা আছে, তার 20% আর আমাদের যে 11তম গ্রেডে বা 13তম গ্রেডে আমাদের বেতন নির্ধারণ করা হয়েছে, সেই 20% কি সমান? তাহলে বৈষম্য কোত্থেকে শুরু হচ্ছে? বৈষম্য কারা তৈরি করছে? আজকে আমাদের মতো শিক্ষকদের কাছে পড়াশোনা করে সচিব হয়েছেন, আমাদের মতো শিক্ষকদের কাছে পড়াশোনা করে আজকে মহান উপদেষ্টা হয়েছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন। একটু পিছনের দিকে তাকান, যাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আজকে আপনারা গৌরব উজ্জ্বল একটা জায়গায় এসেছেন, তাদেরকে কোথায় ফেলে দিয়ে আসছেন? চেষ্টা করেও পারবেন না, তাদের অবদানকে ছোট করতে পারবেন না, এবং তাদের যে কার্যক্রম, সে কার্যক্রম ব্যাহত হলে কোনোভাবেই দেশকে উন্নত দেশ বা শিক্ষার দেশ কোনোটাই করতে পারবেন না। সেই সেন্সে আমাদের এবং জীবনযাত্রা মানের থেকেই আমাদের এই বেতন বৃদ্ধির কথাটা চলে আসছে। আমরা 10ম গ্রেড চাচ্ছি সহকারী শিক্ষকদের এবং 9ম গ্রেড চাচ্ছি প্রধান শিক্ষকদের। এখানে আরেকটু উল্লেখ করা যায় যে আমার সম্মানিত প্রধান শিক্ষকরা যারা সরাসরি নিয়োগপ্রাপ্ত এবং 3টা টাইম স্কেল পেয়েছেন, ওরা 8ম গ্রেডে বেতন ড্র করছে। তাকে আমরা কেমন করে কমিয়ে 12তম গ্রেডে 11তম গ্রেডে রাখবো? এটা তো একটা নৈতিক বিষয়, এটাকে খুবই শিক্ষণীয় এবং ছোট্ট বিষয়। এটাকে প্রাপ্তির জন্য কেন আমাদের সাংবাদিক সম্মেলন করতে হবে? কেন রাস্তায় থাকতে হবে? আমাদের তো ক্লাসরুমে থাকার কথা। আমাদেরকে তো আপনাদের সামনে বক্তব্য রাখার কথা নয়, আমাদের বক্তব্য রাখার কথা শিশুদের সামনে। তাদেরকে দিয়ে আমরা দেশ গঠনের নাগরিক তৈরি করব, তাদের সামনে কথা বলার কথা। কিন্তু আজকে আমরা এখানে কেন? অবশ্যই আপনাদের প্রশ্নটাই ঘুরিয়ে আমি দিয়ে দিলাম যে আমাদের কেন বেতন কাঠামো 10ম গ্রেডে যাবে না? জবাব চাই। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক মহোদয়, খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন এবং তাতে করে আমাদেরও কিছু বলার একটা সুযোগ হয়েছে। সেই এগিয়ে যাওয়ার পাশাপাশি আমরা চাচ্ছি আমাদের প্রাথমিক শিক্ষা হচ্ছে সকল শিক্ষার মূল ভিত্তি। আমরা জাতিকে উন্নতির চরম শিখরে নিয়ে আসতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা মেধাবী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চাই। আর সেই মেধাবী প্রজন্ম আসবে শুধুমাত্র মেধাবী শিক্ষকদের মধ্য থেকে। আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি যেখানে একজন ইউনিভার্সিটির ভিসি ছিলেন, তিনি যেসব ছাত্র যাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠদান করিয়েছেন, তারা আজকে প্রাথমিক শিক্ষায় আসার জন্য তারা উন্মুখ হয়ে আছে। আমরা তাদের জন্য সেই ক্ষেত্রটা তৈরি করে দিতে চাই। আজকে যদি প্রাথমিক শিক্ষায় একজন মেধাবী
শিক্ষার্থী এখানে এসে শিক্ষকতার পেশায় আসে এবং সে যদি তার নিজের চাকুরিকে সম্মানজনক অবস্থান মনে করে, তাহলে তার কন্ট্রিবিউশনটা এ জাতির জন্য হবে। একজন মেধাবী শিক্ষকই তার ভবিষ্যতে সেই কর্ণধার মেধাবী শিক্ষার্থী গঠন করতে পারে। সেই লক্ষ্যে জাতির উন্নয়নের স্বার্থে আমরা সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং মেধাবী শিক্ষার্থীদেরকে এই পেশায় আকৃষ্ট করতে চাচ্ছি। পাশাপাশি আমরা প্রধান শিক্ষকদেরকে 9ম শ্রেণীতে উন্নীত করতে চাচ্ছি, কেননা আপনারা জানেন বর্তমান সরকার সেই বিষয়টাকেও গুরুত্বের সাথে বিবেচনা করে বর্তমান নিয়োগ দিচ্ছেন। তাই আমাদের সেই দাবিটা অবশ্যই যৌক্তিক বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। ধন্যবাদ মঞ্জুরুল স্যারকে। সম্মানিত সাংবাদিক, কিন্তু আসলে আমরা এই যে প্রশ্নটা আমাদের সাংবাদিক ভাইয়ের, এই প্রশ্নটা সম্মুখীন আমরা সবসময় হই, কেন আমরা চাচ্ছি। আমাদের পূর্ববর্তী বক্তার বক্তব্যের সাথে আমি একমত পোষণ করে আমি যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আমাদের পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা, তাদের যোগ্যতা হচ্ছে স্নাতক পাস, কিন্তু আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাস্টার্স এবং স্নাতক পাস আসছে, কিন্তু ওদের 10ম গ্রেড ওদেরকে শুরুতেই দেওয়া হয়। সেই জন্য আমাদের একেবারে অকাট্য আমরা পাও না যেটা, আমরা একই যোগ্যতা সম্পন্ন একই ডিপার্টমেন্টে চাকরি করে আমরা কেন 10ম গ্রেডটা পাবো না। সেই জন্যই আমাদের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড আমরা দাবি করছি, এবং এটা আমাদের ন্যায্য দাবি, যৌক্তিক দাবি, এবং এটা আমাদের পাওয়া না। ধন্যবাদ। গত কয়েকদিন আগে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের একটা কর্মসূচি দিয়েছিলাম। এখানে আপনাদের সংবাদ সম্মেলনে দেখলাম যে দাবিগুলো মোটামুটি একই। তারা একটা বড় প্রোগ্রাম করলো। আমি বলছি না যে তাদের সাথে আপনাদের কোনো বিরোধ আছে, কিন্তু আপনারা পৃথক হয়ে একই দাবিতে আবার কেন প্রোগ্রাম কাটছেন? আপনারা কেন এক হয়ে প্রোগ্রামটা করতে পারছেন? ধন্যবাদ। আমাদের সংগঠনটার বোধহয় রেজিস্ট্রেশন নাম্বারটা দেখেছেন 1993 সালে, এবং আমাদের সংগঠনটা প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক মিলে ওই আন্দোলনটা শুধুই সহকারীদের, যেটা আমার সংগঠনের সাথে যাচ্ছে না। তবে এটা সঠিক, ওই আন্দোলনে দাবিটা আমাদের আন্দোলনের দাবিটাকেই নিয়েছে। এই জন্য আমাদের মনোসমর্থন আছে আন্দোলনের প্রতি, দাবির প্রতি, নট আন্দোলনের প্রতি। কারণ শিশুদের জিম্মি করে এবং অভিভাবকদের মুখোমুখি দাঁড়ানোর জন্য শিক্ষকতা নয়, এ দাবি এমনিতেই পূরণ হওয়ার কথা। যেমন 18তম গ্রেড থেকে 13তম গ্রেডে আসছে, এটা এইভাবে আন্দোলন করে, কোনো জিম্মি করে নয়। শিক্ষার অবমূল্যায়ন করে বা শিশুদের জিম্মি করে আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত নয়। আপনি যে প্রশ্নটা করেছেন আমরা পৃথক কেন, না পৃথক না, তারা আমাদের সংগঠনের হাইলাইটস করছে। তবে আন্দোলনের বিষয়টা আমরা তাদের সাথে একমত নই, আমরা দাবির সাথে একমত। কারণ যেহেতু দাবিটা আমাদের, এবং সেটা 95 সন থেকে দাবিটা চলে আসছে। 93 সনে সংগঠন তৈরি এবং 95 সন থেকেই এই দাবিগুলো চলে আসছে। অনেক দাবি পূরণ হওয়ার পরেও এখন আমরা 10 দফার কথা বলছি। 10 দফার মধ্যে এটাই অন্যতম দাবি। এবং তারা যেটা করেছে, আমি জানি না যে তাদের আন্দোলন কেন বন্ধ হলো, আমি জানি না তারা স্থগিত করলো কেন। এটা অবশ্যই শিক্ষকদের জন্য একটা অবমূল্যায়ন হলো বলে আমার মনে হয়। যে আন্দোলন থেকে সরে যাওয়াটা আন্দোলনের প্রতি কতটা একাগ্রতা, কতটা সম্মানবোধ, আমি এটা বুঝতে পারছি না। এখন তারা কি কারণে সরে গেলেন এটা তারাই বলতে পারবেন। তবে আবারও স্পষ্ট করছি আপনাদের যে আমরা আমাদের শিক্ষকদের যত আন্দোলন, যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছে, দাবিটা আমাদের এই জন্যই মনোসমর্থন, আন্দোলনের প্রতি আমাদের কোনো সমর্থন নেই। তবে তারা বিগত বছরগুলোতে এই সরকারি সংগঠনেরই সদস্য ছিলেন, যারা নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকে আমার সংগঠনের সদস্য ছিলেন। এটা শুধু 2013 সনে ওই তৎকালীন সরকারের হাত ধরে এদের উদ্ভব হয়েছে। এখানে অনেক প্রশ্ন অনেকের আছে। এই প্রশ্নগুলো সাংগঠনিক প্রশ্ন আমাদের থাকতে পারে, আপনাদেরও থাকতে পারে, যে তারা আসলে কারা। এই প্রশ্নটা খুবই সামনে চলে আসছে এবং যৌক্তিক প্রশ্ন। আজকে দেশের যে ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি হয়ে যাচ্ছে, সেখানে শিক্ষকরা যদি রাজপথে চলে যায় তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে? আমরা কি রাজনীতি করার জন্য আসছি? আমরা আসছি শিক্ষার উন্নয়নের জন্য। সেক্ষেত্রে আমাদের দাবির প্রতি, তাদের দাবির প্রতি আমাদের সহানুভূতি আছে, কারণ দাবিটা আমাদের এই জন্যে। কিন্তু আন্দোলনের সাথে, আমি আবারও বলছি, তাদের আন্দোলনের প্রসেসের সাথে আমার সংগঠন একত্র নয় এবং এটা বিশ্বাসও করে না। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধু।
আমি তার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি। আমাদের এই বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি তথা সমিতির সময় রেজিস্ট্রেশনকারী কর্তৃপক্ষ জয়েন্ট স্টক কোম্পানি একটা পত্রে একটা উদ্ধৃতি আমি দিচ্ছি। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি রেজিস্টার্ড নং S1537/93 তাদের সংঘ স্মারকে বর্ণিত উদ্দেশ্য বাস্তবায়ন কল্পে কেবলমাত্র সরকারি প্রাথমিক শিক্ষকদের নিয়ে কার্যক্রম পরিচালনা করতে পারে। এ বিষয়ে অন্য কোন সোসাইটি বা সমিতির বেআইনিভাবে বাধাবিঘ্ন সৃষ্টি করলে আইনের আশ্রয় নিতে পারবে। আমরা আমাদের যে সংগঠনের রেজিস্ট্রেশন, এই সংগঠনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত একজন শিক্ষক, সে তার চাকরিতে যোগদান থেকেই তিনি সরকারি শিক্ষক এবং সেই সরকারি শিক্ষকদের তার উন্নয়নের জন্য আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে। আপনারা লক্ষ্য করে থাকবেন অন্যান্য অনেকগুলো সংগঠন রয়েছে যাদের নামের সাথে সরকারি সত্যতা নেই এবং তাদের রেজিস্ট্রেশন কিভাবে হয়েছে সেটা আপনারা বিজ্ঞ যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন তারা আপনারা অবহিত রয়েছেন। তো যাই হোক, আমাদের মাননীয় সভাপতি মহোদয় বলেছেন যে আমরা আমাদের দাবিটাই তারা মাঠে নিয়ে আসছে, এই দাবির প্রতি আমাদের সমর্থন। কিন্তু তাদের যে আন্দোলন কর্মবিরতি আমাদের সরকারি শিক্ষক সমিতির ইতিহাসে এমন কোনো নজির নেই যে কোনোদিন আমরা আজ পর্যন্ত আমাদের এই সংগঠনের আন্দোলনের মাধ্যমে আমরা 18 থেকে সরকারিরা 13তম গ্রেডে চলে আসছে, প্রধান শিক্ষক 15 থেকে 11তম গ্রেডে চলে আসছে। আমরা কোনোদিন কখনো আমরা আমাদের শিশুদেরকে আমরা জিম্মি রাখিনি এবং কর্মবিরতি পালন করিনি। এর জন্য তাদের এই কর্মবিরতির যে আন্দোলন কৌশল, সেই আন্দোলন কৌশলের সাথে সরকারি শিক্ষক সমিতি একমত নয়। ধন্যবাদ।